তুই প্রেগনেন্ট মানে কি এসবের? প্রেগনেন্সি মানেও বুঝিস? এই বয়স কত তোর? 16 বছরের বাচ্চার পেটে বাচ্চা? কথাটি বলে আরহাম মাথায় হাত দিয়ে বেডে বসে পড়ল আর আলিসও তার পাশে এসে বসলো। প্রেগনেন্সির খবরটা সবার জন্য খুশির হলেও এই দম্পতির জন্য আতঙ্কের, কেননা তাদের বয়স অনেক কম। আরহামের 20 আর আলিশা কেবল ষোড়শী কন্যা। তাদের বিবাহিত জীবনের বয়স মাত্র 6 মাস। চলুন জেনে আসা যাক তাদের পরিবার সম্পর্কে। খান বংশের দ্বিতীয় বড় ছেলে ইজাজ খান আর তার সহধর্মিণী শাইনা খান। তাদের 2টি সন্তান রয়েছে, বড় মেয়ে নীলালা শেখ আর ছোট আরহাম মেহতাব খান। ছোট ছেলে নিয়াজ খান আর তার সহধর্মিণী আয়েশা খান। তাদেরও 2টি সন্তান রয়েছে, বড় ছেলে আরশাদ খান আর ছোট মেয়ে আলিশা খান। তার ঘরের হেড আর তার মা মেহরোজা আক্তার। এই ঘরের বড়দের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের হলে এই ঘরের ছোটদের জন্ম এবং বেড়ে ওঠে ইতালির রোম শহরে। যদিও বছর কয়েক আগে তারা সবাই বাংলাদেশের মাটিতে ফিরেছে। আরশাদ 26 আর লিনা 25। তোরা বিবাহিত, দুজনের প্রেমের বিয়ে। শুরুতে কেউ না মানলে আস্তে ধীরে সবাই মেনে নেয়। তবে বিয়ের 2 বছরে তাদের ঘরে সন্তান নিয়ে যা চিকিৎসার জন্য গত 8 মাস ধরে ইতালিতে অবস্থান করেছে। এবার আসে আরহাম আর আলিশার কাহিনীতে। ছোট থেকে তাদের সাফ ডেউনে সম্পর্ক, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। ঝগড়া হোক যাই হোক, এদের কারোর জীবনে সমস্যা হলেও তারা একে অপরকে বলবে। এই সম্পর্কের বদল ঘটে আজ থেকে 6 মাস আগে। 6 মাস আগে এক রিলেটিভের প্রোগ্রামে তারা পুরো পরিবার গিয়েছিল রূপনগর। সেখানেও আরহাম আলিশা মেতেছিল তাদের দুষ্টামি আর ঝগড়াতে, যা তাদের আর তার পরিবারের জন্য নিত্যদিনের হলেও ওখানকার মানুষদের জন্য ছিল অসভ্যতার চরম সীসা। যদিও খানবাড়ির ছেলে মেয়ে বলে কেউ কিছু বলেনি, কিন্তু এক দুপুরে আলিশা কিছু মেয়ের সাথে ঘুরতে গিয়ে ভুলবশত পুকুরে পড়ে গিয়েছিল। আর তখন ফাঁসা আরহাম থাকায় সেই আলিশাকে তুলে পুকুর থেকে কোলে করে, আর এতে দুইজনের ভেজা শরীর লেপ্টেছিল একে অপরের সাথে। আর সেই দৃশ্য দেখে আশেপাশের মানুষ সবার মুখে মুখে রটে যায় তারা অশ্লীল কাজ করতে গিয়ে ধরা খেয়েছে। বাড়িতে জানাজানি হলে খানবাড়ির সবাই রাগারাগি করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বেঁকে বসেন আরহামের দাদি বেহরোজা। তিনি বলেন, খানবাড়ির ছেলে মেয়ের গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে তিনি এখান থেকে যাবেন না। উনি প্রস্তাব দেন আলিশা আর আরহামের বিয়ে আজকেই হবে। ওনার এই কথায় যেন আকাশ ভেঙে পড়ে খানবাড়ির সদস্যদের উপর। অনেক রাগারাগি করে সিদ্ধান্ত পাল্টানো যায়নি, বরং অসুস্থ হয়ে পড়েন মেহরোজা আক্তার। সেদিন দুইজনের কারো অনুমতি ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আরহাম আর আলিশা। কিন্তু তারা দুইজনের কেউই এই বিষয় নিয়ে রাগ করেনি, বরং এটা ছিল তাদের কাছে একটা নিউ অ্যাডভেঞ্চার, একটা নিউ ফ্যান্টাসি। কিন্তু তাদের এই অবুঝপনায় যে সংসার হয় না, এটা কি তারা বুঝেছিল? বিয়ের পরপরই তারা ঢাকা ফিরে এরপর যে যার মতো আগের জীবনে ফিরে গেল। ফিরেনি আরহাম আর আলিশা। তাদের এক রুমে দেওয়া না হলেও তারা মাঝরাতে চুপি চুপি দেখা করত। আর এভাবে একসাথে থাকতে গিয়ে কিভাবে যেন তাদের মধ্যে শারীরিক চাহিদার সৃষ্টি হলো আর দেহের মিলন হলো, তারা নিজেরাই বুঝল না। এসব কিছু বাড়ির সবার আড়ালে হলেও হয়নি একজনের, দাদির। উনি তাই সিদ্ধান্ত নিলেন দুজনকে এক রুমে রাখা হবে। যখন বিয়ে আটকাতে পারেনি কেউ, এক রুমে থাকা আটকানো হয়ে ওঠেনি কারোর। বিগত 3 মাস ধরে তারা একসাথেই থাকে, কিন্তু এর মধ্যে প্রেগনেন্সির মতো এত অনাকাঙ্ক্ষিত খবরটা যেন সম্পর্কের মোড় বদলে দিল। হঠাৎ করে আরহাম বলে ওঠা, আমি এই বাচ্চা চাই না, আমি এই বাচ্চা চাই না। আলিশা যেন হঠাৎ থমকে গেল এই কথা শুনে। এসবের মানে কি আরহাম? আমি এই কাজটা করতে পারবো না। এটা পারবি না মানে কি? বাচ্চা ফেলার বয়স হয়েছে আমাদের? এখনো কেউ বিয়ের ব্যাপারটা জানে না, সেখানে বাচ্চা কীভাবে? আর তুই এখনো অনেক ছোট লিসা, তুই এসব পারবি না। তুই নিজেই যেখানে বাচ্চা সেখানে বাচ্চা কীভাবে পালবি? আর আমি তো ফরএভার ব্যাচেলার, আমি কিভাবে বাবা হব? ও মাই গড, সবচেয়ে বড় কথা, সবাইকে কিভাবে বলবো? তুমি কি ভেবে বলেছ? বাবার সময় নেই লিসা, কালকেই চল হসপিটাল। সব তোমার দোষ, সব তুমি আমাকে সব ইচ্ছে করে করেছ। সব আমার দোষ কীভাবে হয়? তোকে ফিল এনে দেয়নি, তুই ফিল ঠিক মতো নিলে এই সিচুয়েশন আসতো না। সব তোর দোষ। এটা বলে আলিশাকে মারতে গেল। আলিশা রেগে আরহামের চুল টেনে ধরলো। ওদের চিল্লাচিল্লিতে শাহিনা আর আয়েশা দৌড়ে এলো। এসে শাহিনা ওদের ছাড়ালো, কিন্তু এর মধ্যে আয়েশার চোখ পড়লো ওদের বেডে রাখা প্রেগনেন্সি কিটের ওপর। আয়েশা দেখা মাত্রই যেন থমকে গেল। আয়েশার এমন চেহারা দেখে শাহিনা এগিয়ে এসে জিজ্ঞেস করে। ও কিছু বলল না, তবে আয়েশার দৃষ্টি খেয়াল করে শাহিনা যখন বেডের দিকে তাকালো, তখন সেই দেখে কিছু বলার আগেই একটা শব্দে থমকে গেল। আয়েশা থাপ্পড় মেরেছে আলিশাকে। আলিশা অবাক চোখে চেয়ে থাকলো।
তার মার দিকে, যেই মা কিনা আজ পর্যন্ত তার গায়ে একটা টোকাও দেয়নি, সেই মা তাকে মেরেছে। কিন্তু কেন? আরহাম এসে আলিশাকে দৌড়লো। শাইনা বেগম কিছু বলার আগে আবার ছড় মারার জন্য হাত উঠাতে আরহাম সামনে এসে দাঁড়ালো, যার জন্য ছড়টা আরহামের বুকে লাগলো। আরহাম চিল্লিয়ে বলল, ছোট মা, এসব কি? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো কেন? কি করেছো? এর মধ্যে শাইনা এসে আলিশাকে আগলে নিল। আলিশা ফুপিয়ে কান্না করছে। আয়েশা বলে উঠলেন, কি করেছো? এই বয়সে মা হতে চলেছে, প্রেগনেন্সির মানেও বুঝেও? বিয়ের পর বুঝেই নি ওকে আরহাম থেকে দূরত্ব বজায় রাখতে। সময় হলে আমরাই প্রোগ্রাম করে এক করতাম ওদের, কিন্তু ও কী করেছে? বাচ্চার মানেও বুঝেও? এখন স্কুল শেষ করেনি, এই মেয়েকে আজকে আমি মেরেই ফেলবো। বলেই এগিয়ে যেতে আরহাম তার ছোটো মার হাত ধরে ফেললো আর শক্ত চোখে তাকিয়ে বলল, আমি আমার বউয়ের গায়ে হাত তোলার অনুমতি কাউকে দিইনি। ওর এক কথার বাক্য যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়লো। যেই ছেলে এই বিয়েই মানে না, এখনও যাদের মধ্যে সাপ নেইল সম্পর্কে, সেই ছেলে আলিশাকে বউ বলল, তাও সবার সামনে। শাহিনা রেগে আয়েশাকে বলল, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এসব বলে লাভ নেই। ওদের বাবারা ঘরে আসুক, তারপর যা বলার বলবে। বলে আয়েশাকে নিয়ে রুম থেকে চলে গেল। ওরা যেতে আরহাম রুমের দরজা বন্ধ করে দিল আর আলিশাকে বলল, এই মরা কান্না বন্ধ কর, ছোটো মা এত জোরে মারেনি তোকে, বলেছিলাম ফিল ঠিক মতন নিতে, আজকে এই হাল দেখতে হতো না। সব দোষ এখন আমার। বাচ্চাটা কি এমনি এমনি আমার পেটে এসেছে? তুমি কিছু করনি? এই মেয়ে, তোর এসব বলতে লজ্জা করে না? এতটুকু বাচ্চা মেয়ে আমার মুখের উপরে এসব বলছে, শরম কর। তোর 4 বছরের বড় আমি, কিসের লজ্জা? লজ্জা তো তোমার হওয়া উচিত, একটা বাচ্চা মেয়ের সাথে এসব করতে তোমার লজ্জা করেনি? এখন আমার সাথে ঝগড়া করছো? হয়েছে, ছাড় এসব। আজকে বাবা আর ছোট বাবা আসলে কি হবে ভাবতে পারছিস? বাবা তো আমাকে মেরেই ফেলবে, মারাই উচিত তোমাকে। এই কি বললি? আবার বল। এখন না তোকে ছোটো মার হাত থেকে বাঁচালাম, আর তুই আমাকে মার খেতে বলছিস? শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? শোন, আমার কাছে কি প্ল্যান? আজকে যখন মিটিং বসানো হবে তখন আমরা বলে দিব ভুল হয়েছে, আর তুই কান্নাকাটি শুরু করে দিবি, আর তোর কান্নাতে বাবা গলে যাবে। এর মধ্যে আমিও বলে দিবে এটা ভুলে হয়েছে, আর আমরা পরিবারের সম্মানের কথা চিন্তা করে বেবিটা রাখতে চাই না। আমরা তাদের জন্যই এই স্যাক্রিফাইসটা করতে রাজি আছি, যেহেতু বিয়ের কথা এখনও কেউ জানে না। এটা একটু বেশি ড্রামাটিক হয়ে যায় না? মা তো আমায় আবার মারবে। চুপ কর, একটু মার খেলে খাবে। তবে এত অল্প বয়সে বাচ্চার ডাইপার চেঞ্জ করার চেয়ে ভালো। আমার কেমন যেন লাগছে। ঠিক করছি তো আমরা? বেশি ভাবিস না। কান্নার নাটক ঠিক মতো করলে তোকে নিয়ে সাজে ঘুরতে যাব, পাহাড়ে ঘুরবো। সত্যি বলছো তো? পরে আবার আমায় ফেলে যাবে না তো? বলেছি তো নিয়ে যাব। সন্ধ্যে 7টা। কিছুক্ষণ আগে বাড়ির কর্তারা ফিরেছেন। এর মধ্যে শাইনা বেগম সবাইকে জরুরি তলবে লিভিং রুমে ডেকেছেন। দাদিও আছেন, তবে অবাক করা বিষয় হলো উনি এখন এই ব্যাপারে কিছুই বলেননি। ইজাজ আর নিয়াজ জিজ্ঞেস করলেন, কি হয়েছে হঠাৎ এভাবে ডাকার কারণ? আর নিয়াজ সাহেব আয়েশার দিকে তাকিয়ে বললেন, আজ এত চুপচাপ, মেয়ে কোথায়? মেয়ের কথা শুনেই যেন আয়েশা রেগে গেলেন। বললেন, ওই বেয়াদব মেয়ের জন্যই আজ এভাবে সবাইকে নিয়ে বসতে হচ্ছে। নিয়াজ সাহেব অবাক হয়ে বললেন, কি হয়েছে? কি করেছে আমার মেয়ে? আয়েশা কিছু বলার আগে শায়না বললেন, আগে আরহাম আর আলিশাকে আসতে দাও, তারপর যা বলার বলবে। নীলু, বাড়ির মেয়ে, যাও ওদের দুজনকে ডেকে নিয়ে আসো। কিছুক্ষণ পর আরহাম আর আলিশা এসেছে, তবে দুজনের মুখ নিচু করে রাখা যেন চুরি করে ধরা পড়েছে। ইজাজ সাহেব বললেন, এবার যা বলার বলো, আমাদের টেনশন হচ্ছে। শায়না বেগম কিছুটা থেমে থেমে বললেন, আসলে ওই মানে আপনি দাদা হবেন। কি বললে? যা শুনলেন তাই। আবার বলো, কি বললে? আপনি দাদা হতে চলেছেন। কি? ইজাজ আর নিয়াজ একসাথে বলে উঠল। দুজনেই দাঁড়িয়ে গেলে। এর মধ্যে আয়েশা রেগে মেগে বললেন, এই মেয়েকে অনেক করে বলেছিলাম আমি এখন যেমন আছো তেমন থাকো, ঠিক আগের মতো। বিয়ের ব্যাপারটা মাথায় এনো না। এখন যা হলো তা শুনলে মানুষ কি বলবে? বিয়ের ব্যাপারটাই তো কেউ জানে না। আর ওর বয়স কত? যদি ওর কিছু হয়ে যায় আমি কি করব? আমার কত সাধনার ফল, এটা কি সে জানে? নিজের জানের উপর রিস্ক নিয়ে জন্ম দিয়েছি, এখন এই মেয়ের কিছু হলে আমি কিভাবে বাঁচব? বলেই কান্নায় ভেঙে পড়লেন আয়েশা।
বাকিরা সবাই যেন থম মেরে গেছে, এমনকি আরহাম আলিশও। তারা তো আর এত কিছু ভাবেনি। ইজাজ সাহেব বললেন, যা হওয়ার হয়ে গেছে, এখন কান্নাকাটি করে লাভ নেই। আয়েশা নিজেকে সামলাও, আর আলিশাকে দোষ দিবে না। একা এখানে সমান দোষী আরহামও। শাহিনা বেগম বললেন, ঠিক বলেছেন। আর আয়েশা, তুমি নিজেকে সামলাও বলে আয়েশাকে জড়িয়ে ধরলেন। সম্পর্কে যা হলেও একে অপরকে বোনের মতো ভালোবাসেন তারা। মিয়া সাহেব বসে পড়লেন সোফায়। এর মধ্যে আরহাম বলে উঠল, আমাদের কিছু বলার আছে। শুনে সবাই ওদের দিকে তাকালো। আরহাম কনুই দিয়ে আলিশাকে গুতাম মারতে আলিশা কেঁদে উঠল আর বলল, আমরা বুঝিনি, যা হয়েছে ভুল হয়েছে। তারপর আরহামও বলল, আমরা এই ভুলটা শুধরাতে চাই। কীভাবে? যেহেতু বিয়ের কথা এখনও কেউ জানে না, তাই আমরা ভেবেছি বাচ্চাটা আমরা রাখবো না। আর কালকে অ্যাবর্শনে কথাটি শেষ হওয়ার আগে আরহামের গালে থাপ্পড় পড়ল দাদির। মেহরুজা আক্তার বললেন, এই কথাটা যেন আরেকবার উচ্চারণ না হয়। তা হোক, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আর তোমরা সবাই এমন হতাশ হচ্ছ কেন এত খুশির সংবাদে? খানবাড়ির উত্তরাধিকারী আসতে চলেছে, পুরা শহরে মিষ্টি বিলাও। কিন্তু মা, আমার মেয়েটার কথা একবার ভাববেন না? বাচ্চা জন্ম দিতে গিয়ে যদি ওর কিছু হয়ে যায়? ও এখনো অনেক ছোট। চুপ করো ছোট বৌমা। আগের যুগে তো এই বয়সে 3-4 জন বাচ্চার মা থাকতো মেয়েরা। আগের আর এখনকার দিন কি এক? আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। কিন্তু দাদি, আরহাম চুপ। আজকে থেকে আলিশার খেয়াল রাখবে। আর বাচ্চাটার যদি কিছু হয় তবে আমার মরা মুখ দেখবে তোমরা। দাদি। আয়েশা চলে গেলেন নিজের রুমে। কিন্তু মা এখনো বিয়ের ব্যাপারে কেউ জানে না, সেখানে বাচ্চা। এই বিষয়ে পরে কথা হবে, এখন যে যার রুমে যাও। এই কথা শুনে আরহাম চলে গেল রুমে, আর ওর পিছে পিছে গেল আলিশাও। আরহাম যেন বাচ্চার কথাটা মেনে নিতেই পারছে না, যার কারণে সব রাগ গিয়ে পড়লো আলিশার উপর। খুশি হয়েছিস এখন? সব নষ্ট করে ভালো লাগছে এখন? আমার ক্যারিয়ারের কি হবে ভাবতে পারছিস? এখনও কেউ জানে না আমি বিবাহিত, এর মধ্যে আবার বাচ্চা, তাও কিনা এই বয়সে। মিডিয়া যদি এই খবরটা জানে, আমার ক্যারিয়ারের উপর কতটা ইফেক্ট পড়বে ভাবতে পারছিস? আমার এতদিনের শ্রম সব বৃথা যাবে। কি করব আমি? আলিশা অশ্রুভিজা চোখে তাকিয়ে থাকলো আরহামের দিকে। আরহাম খালি নিজেরটা ভাবছে, একবারও তার কথা ভাবছে না যে আলিশারও লাইফ আছে, ও নিজেও একটা বাচ্চা। আর ওর ফ্রেন্ড সার্কেল এসব জানলে ওর কি হবে? ওর পড়াশোনার কি হবে? আলিশা কিছুই বলল না, চুপচাপ বলে গেল। চুপচাপ চলে গেল ব্যালকনিতে। একটু পরেই যেন আরহামের হুঁশ ফিরল যে ও কী করলো আলিশার সাথে। কিন্তু যাওয়ার আগে আলিশার চিৎকার শুনতে পেল, আর গিয়ে যা দেখলো তাতে সেই আরহাম দৌড়ে গিয়ে ব্যালকনিতে গিয়ে দেখে আলিশা টিকটিকি দেখে চিৎকার করছে। এটা দেখে সে এসে আলিশার মাথায় চাটি মারলো, আর বিপরীতে আলিশা চুপ থাকে, সেও আরহামের বুকে কামড়ে দিল। আরহাম রাগি চোখে তাকাতে আলিশা ছলছল চোখে তাকিয়ে বলল, কেন এসেছ? একটু আগেই না এত কথা শুনালে? লিসা দেখ, যা বলছি রাগের মাথায় বলেছি, তবে তোর দোষ আছে। তুই ঠিক মতো ফিল নিলে এমন সিচুয়েশন হতো না। আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস কর। কোন দিন কীভাবে মিস করে গেলাম বুঝিনি বলে আরহামকে জড়িয়ে ধরলো। আরহামও আগলে নিল আলিশাকে। তবে আরহামের মাথার টেনশনে ফেটে যাচ্ছে। যদি খবরটা কোনোভাবে মিডিয়াতে পৌঁছে যায় তাহলে ব্যাপারটা খুবই খারাপ দিকে চলে যাবে। আরহাম প্রফেশনাল সিঙ্গার। তার বন্ধুদের সাথে মিলে তার নিজের একটা ব্র্যান্ড আছে, যেখানে মেন গায়ক আরহাম। দেশের টপ সিঙ্গারদের মাঝে তার নাম শীর্ষে আছে। তবে আরহামের এই প্রফেশনকে আলিশা ছাড়া আর কেউ সাপোর্ট করে না, কারণ বাড়ির সবার মতে তার উচিত পড়াশোনা শেষ করে পারিবারিক বিজনেসে জয়েন করা। কিন্তু আরহামের শখ গিটারে সুর তোলা। নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে আজকে সেই কেবল 20 বছর বয়সে নিজের আলাদা পরিচয় বানাতে পেরেছে। তার আরও একটি পরিচয় আছে, তা হলো মোস্ট ওয়ান্টেড চকলেট বয়। জীবনে সিরিয়াসনেস বলতে যার কিছু নেই, শুধু জানে লাইফটা এনজয় করতে। সব কিছু তার কাছে অ্যাডভেঞ্চার মনে হয়। নিজের গানের প্রফেশনের পাশাপাশি সেই দেশের টপ প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স 2য় বর্ষে পড়ালেখা করছে। আর আলিশাও হলো অ্যাডভেঞ্চার প্রিয় মেয়ে, তাই হয়তো বিয়ে সংসারের মানে তারা কোনোদিন বুঝার চেষ্টাই করেনি।
আর আলিশা বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 10-এ পড়ছে, যার সব কিছু জুড়ে তার ফ্রেন্ড সার্কেল আর দুষ্টামি। তবে দিন শেষে আরহামই যেন তার শেষ ঠিকানা, যেখানে সব কথা না বললে তার দিন শেষ হয় না। আর একই ব্যাপার আরহামের ক্ষেত্রেও। বর্তমানে আলিশা আরহামের কোলে বসে তার চুলে নিয়ে খেলছে, আর আরহাম বারবার বিরক্ত হয়ে বলছে, কি ভারী তুই, যা সর, আমার কোমরটা ভেঙে দিল। ছি, এত দুর্বল তুমি, সামান্য আমির বার নিতে পারো না? আমি দুর্বল হইলে তুই এখন প্রেগনেন্ট থাকতি না। চুপ কর। শোন, কালকে হসপিটাল যাব, গিয়ে সব চেক আপ করতে হবে। আর শোন, আজ থেকে তোর লাফালাফি সব বন্ধ, কারণ বাচ্চা আমরা না চাইলেও দাদির খুব প্রিয়, আর দাদি আমাদের প্রিয়। ভাবা যায় আমরাও কারোর মাম্মা পাপ্পা হব। এখন না ভাবলেও কিছু মাস পর এমনিতেই ভেবে নিবি, কারণ তখন তুই গোল আলু হয়ে যাবি। কি বললি তুই, গোল আলু? বলে আরহামকে আবার কামড় দিল। আর আরহাম বলল, দাঁড়া, কামড় কাকে বলে তোকে দেখাচ্ছি, বলে আলিশার ঠোঁটে নিজের আয়ত্তে নিয়ে নিল। পরদিন সকালে আলিশা স্কুলের জন্য রেডি হচ্ছে, আর আরহাম ভার্সিটির জন্য। আলিশা বলে উঠল, চল আজকে ওখানে যাব। পাগল হয়েছিস? সেই অবস্থায় ওখানে গেলে আর ঘরে কেউ জানলে আমাদের কপালে বাঁশ আছে। বিতু কোথাকার, আজ পর্যন্ত কেউ জেনেছে? যে জানবে। প্লিজ প্লিজ চলো না। ঠিক আছে, চল যাব, চল, তবে বাকিদেরও কল দিই। আর আজকে স্কুল ভার্সিটির সব ক্যান্সেল, কিন্তু বাড়িতে যেন কেউ না জানে, সেই খেয়াল থাকতে হবে। অন্যদিকে পরিবারের সবাই মিলে নিচ্ছে অন্য সিদ্ধান্ত, যা তাদের ভাবনারও বাইরে। কিন্তু বড়দের এই সিদ্ধান্ত কি তারা মেনে নিবে, নাকি তাদের গল্প অন্যদিকে মোড় নেবে? আরহাম আর আলিশার রুম থেকে বের হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসে বসেছে সবার সাথে। শায়না বেগম আলিশার পছন্দের চিজ অমলেট আর স্যান্ডউইচ ওর প্লেটে দিলেন, আর আরহামকে দিল তার ডায়েট ওটস। কিন্তু আরহামের নজর ছিল আলিশার প্লেটের দিকে। তার কেন জানি প্রতিদিন আলিশার সাথে কাড়াকাড়ি করে খেতেই হবে। আরহাম হঠাৎ করে আলিশার হাত থেকে তার আধ খাওয়া স্যান্ডউইচটা কেড়ে নিয়ে নিজের মুখে দিল। ব্যাস, এতেই আলিশার আরহামের ওটসে ভাগ বসালো। তাদের মারামারির এই দৃশ্য যেন খুবই নিত্যদিনের, তাই কেউ ওদের দিকে আর খেয়াল দিল না। যে যার নাস্তা করতে ব্যস্ত। কিন্তু হঠাৎ করেও শায়না বেগম বলে উঠলেন, আলিশা, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে, বিকেলে তোমার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আর আরহাম, তুমিও যাবে সাথে। দুজনই মাথা নেড়ে সায় জানালো। তারপর দুজন বের হয়ে গেলাম একসাথে। সবাই জানে তারা যাচ্ছে স্কুল ভার্সিটি, কিন্তু ওরা জানে ওরা যাচ্ছেন তাদের জায়গায়। অবশেষে তারা পৌঁছালো তাদের গোপন আস্তানায়, যেটা শহর থেকে অনেকটা দূরের পথ, জঙ্গলের মাঝামাঝি একটা লেকের ধারে। ওদের আসার পর একটু পরই চলে আসলো আরহাম আলিশার বন্ধু বান্ধবরা। আরহামের গ্রুপ, রিহান, কাহাফ, আদি, নেহা, নিধি আর আরহামের বেস্ট ফ্রেন্ড আরাফ। আলিশার গ্রুপ থেকে ছিল তার দুইজন বেস্ট ফ্রেন্ড, দিহান আর মেথে। ওরা সবাই অনেক দিন পর একসাথে হয়েছে। বয়সের পার্থক্য থাকলেও একসাথে থাকলে যেন ওরা সবাই একটা পরিবার। আরহাম আলিশার বিয়ের কথা তাদের পরিবার ব্যতীত যদি কেউ জানে থাকে, তবে তারা এই 8 জন। যদিও তারা আলিশার প্রেগনেন্সির বিষয়ে এখনও জানে না। অনেক দিন পর একসাথে হওয়ার কারণে তারা ঠিক করলো আজকে হালকা পাতলা ড্রিঙ্ক করবে। কিন্তু কথাটা শুনেই আরহাম মানা করে দিল, কারণ আলিশা ড্রিঙ্ক না করলেও সবার জোরে জোরিতে একটু হলেও মুখে নিবে, যেটা বেবির জন্য রিস্কি। তাই আরহাম মানা করে দিল। সবাই সন্দেহ করলো, সেই দোহাই দিল বাসায় ফিরলে সবাই বুঝে যাওয়ার। ওরা একসাথে হলে ঠিক মানে না, যা মন চায় করে। তাদের কাছে সব কিছুই যেন একটা চ্যালেঞ্জ। তারপর ঠিক করলো ছেলেরা লেকি সুইমিং কম্পিটিশন দিবে, আর যে হারবে তাকে সবার কথা মতো একটা ডেয়ার করতে হবে। ছেলেরা যখন প্রিপারেশন নিচ্ছিল, তখনই নিধি হঠাৎ করে আলিশা বলে চিল্লিয়ে উঠল। তার চিৎকার শুনে ছেলেরা সেদিকে এসে দেখলো আলিশা ইটের সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে আছে, আর তা দেখে আরহাম দৌড়ে এসে তাকে ধরল। কিন্তু আলিশার পা থেকে রক্তপাত থামানো যাচ্ছে না দেখে আরহাম গাড়ি থেকে ফার্স্ট এড বক্স এনে কোনো মতে ব্যান্ডেজ করে দিল, আর বলল, আজ আর কিছু হবে না, আলিশাকে নিয়ে বাসায় ফিরবে। সবাই তা মেনে নিয়ে যে যার গন্তব্যে রওনা হলো। আরহাম আলিশাকে কোলে করে গাড়িতে তুলে
নিল আর গাড়ি স্টার্টে দিতে বকা শুরু করলো। আজ যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে বাসায় কি জবাব দিত সবাইকে? আলিশা ব্যথায় চুপ করে আছে। বাসায় ফিরতে অনেকটা দেরি হলো। আর আলিশার এই অবস্থা দেখে সবাই চিন্তিত হয়ে গেল। তারা আজ আবার কোনো অঘটন ঘটিয়েছে এই নিয়ে এক দফায় রাগারাগি হলো। বিকেলে যাওয়ার কথা থাকলেও তাদের হসপিটাল যেতে যেতে হলো সন্ধ্যা। ডাক্তারের কেবিনে বসে আছে শাইনা আর আরহাম আলিশা। ডাক্তার নীলুফার তাদের পারিবারিক ডাক্তার আর আপনদের মতো বলে ওনার কাছে এসেছেন তারা, কারণ আলিশার প্রেগনেন্সির বিষয়টা খুবই গোপন রাখা হচ্ছে। যেহেতু আরহাম মিডিয়া পারসন আর ওদের বিয়ের বিষয়ে কেউ এখনো জানে না। সব চেক আপ করেন। ডাক্তার বললেন এখনই কনসিভ করাটা উচিত হয়নি, তবে যেহেতু হয়েই গেছে তাই একটু এক্সট্রা সাবধানে থাকতে হবে, কারণ বয়স যেহেতু কম। টেস্ট আর বাকি সব চেক আপ করেন জানা গেল আলিশা 2 মাসের প্রেগনেন্ট। হসপিটালে পুরোটার সময় আরহাম আর আলিশা যেন লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল। সব কিছু ঠিকঠাক করে বাসায় ফিরল তারা। সব কিছুরে আলিশার যত্ন বেড়ে গেল। তবে রাতে আবার ডাকা হলো সবাইকে লিভিং রুমে। ওখানে বড়রা জানালো তারা সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা চায় আলিশার প্রেগনেন্সির পুরোটা সময় যেন আলিশা ঘরে থাকে আর বেবি ডেলিভারি হওয়ার আগে পড়াশোনাটা স্টপ রাখে। আর এই কথা শুনে আলিশা যেন থমকে গেল। এই প্রথম যেন তার লাগলো কিছু একটা ঠিক না। প্রথম যেন সে সিরিয়াস হয়ে প্রতিবাদ করলো যে কিছুতে এসব মানবে না, দরকার পড়লে বাচ্চাই রাখবে না। তার ওই কথাতেই সবাই কিছুটা নমনীয় হলো। আবার প্রস্তাব দিল আলিশার ও লেভেলের এক্সাম এর আর মাত্র 2 মাস বাকি, তারপর স্কুল শেষ, জীবনের সমাপ্তি ঘটবে তাই ভেবে চিন্তা ভাবলো যে ও লেভেলের এক্সামটা দিয়ে যেন গ্যাপ দেয় আলিশা, না হলে জানাজানি হয়ে আরহাম আর আলিশার ব্যাপারটা খারাপের দিকে যাবে। আর খান ইন্ডাস্ট্রির শত্রুরা এটাকে মুখ্য করে বিজনেসের ক্ষতি করার চেষ্টা করবে, আর আরহাম এর গানের প্রফেশনে অনেক ক্ষতি হবে। তাই সব ভেবে আলিশা আর আরহামকে মানিয়ে নিল তারা। তবে তারা কি জানে এই এক সিদ্ধান্ত আরহাম আলিশার জীবনে আগামীতে যে কতটা প্রভাব ফেলবে। 3 মাস পর আলিশার এক্সাম শেষ হয়েছে আরও 15 দিন আগে। এখন সে পুরোপুরি ঘরকুনোতে পরিণত হয়েছে। আসলে হয়নি, হতে বাধ্য হয়েছে পরিস্থিতির জন্য। এখন তার প্রেগনেন্সির 5 মাস চলছে। পেটটা হালকা ফুলে উঠেছে, যদিও খেয়াল না দিলে তেমন একটা বোঝাই যায় না। তাই হয়তো এতদিনেও কেউ বুঝেনি। এই কয়েক মাস আলিশা যেন প্রতি মুহূর্তে আরহামকে জ্বালিয়েছে। তবে মজার ব্যাপার হলো এত কিছুর মাঝেও আরহাম একবারের জন্য বিরক্ত হয়নি। আলিশাও যেন হঠাৎ করে শান্ত হয়ে গেল। এখন আর লাফালাফি করে না, বরং শান্ত হয়ে থাকে। ঘরে বসে থাকা ছাড়া তার আর কোনো কাজ নেই, আপাতত নেই, কারণ ঘরে তাকে কেউ বিনা কারণে 1 পাউন্ড আগাতে দেয় না। আর এক্সামের পর আর পড়াশোনারও টেনশন নেই। আর আরহাম সেই বের হয় সকালে আর ফিরে রাতের বেলা। ইদানিং তার একটা নতুন গান রিলিজ হবে, যেটা নিয়ে আপাতত সেই মহাব্যস্ত। সকাল 8টা বাজে খান ম্যানশনে। তখন বিকেলে কিচেনে সকালের নাস্তার তোড়জোড় চলছে। আরহাম আর আলিশা তখনও ঘুম। এর মধ্যে আরহামের ফোন বেজে উঠল। সেই ঘুমো চোখ কল রিসিভ করতে ওপাশ থেকে আরাব দমকে উঠে বলল, শালা এখনও ঘুমাচ্ছিস? ভুলে গেছিস ডাইরেক্টরের সাথে মিটিং আছে 10টায়। উঠেছি। এত ভাবিস না, আমি 10টার আগেই চলে আসব। ঠিক আছে, আয়। আরহাম ফোন রেখে নিজের হাতের ওপর তাকালো। সেখানে আলিশা মাথা রেখে ঘুমিয়ে আছে। সে আস্তে করে আলিশাকে সরিয়ে তাকে ভালো করে কম্পটা দিয়ে ডেকে উঠে বসলো। একসাথে শাওয়ার নিয়ে বের হলো কেবল কোমরে তোয়ালে পরে। সেই আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে দেওয়ার সময় খেয়াল করলো আলিশা উঠে বসেছে। আমাকে ছেড়ে উঠলে কেন? 10টায় মিটিং আছে আমার। আমাকেও নিয়ে যাও। পাগল হয়েছিস? আমি কাজে যাচ্ছি, ঘুরতে না। জানি, তাও নিয়ে যাও প্লিজ। আমার আর সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না। মা আর বড় মাও রুম থেকে বের হতে দেয় না। আর দাদের কাছে গেলেই শুরু হয়ে যায় তার আর দাদার প্রেম কাহিনীর গল্প। এসব আর কত শুনবো? মুভি দেখ, যা ইচ্ছা খা কর, তাও জেদ করবি না। এসব আবদার নেওয়ার জন্য বসে নেই আমি। এভাবে বলছো কেন? বাচ্চাটা কি আমার একার নাকি? তোমারও তো। তাহলে সব কষ্ট আমি একা কেন করব?
দোষ তোর, তুই কষ্ট করবি বুঝলি। এখন উঠে ফ্রেশ হয়ে আয়, সবাই অপেক্ষা করছে ব্রেকফাস্টের জন্য। সব দোষ আমার, কিভাবে হয়? আমি বলেছিলাম কাশে আসতে, এসেছিলে কেন? বাধাও তো দেশ নেই। হ্যাঁ, তার শাস্তিই তো ভোগ করছি এখন, বলেই উঠো ওয়াশরুমে চলে গেল। আলিশা যেতে আরহামও ব্রেকফাস্ট টেবিলে গিয়ে বসলো। আলিশা কোথায়? আসছে। তোমরা শুরু করো। বলতে বলতে আলিশা চলে এসেছে। তবে অবাক করার বিষয় হলো সে এসে আরহামের পাশের চেয়ারে বসেনি, বসেছে তার বাবা নিয়াজের পাশে। এতে আরহাম ওর দিকে তাকালে আলিশা তার দিকে একবারও তাকায়নি। আরহাম বুঝেছে এই মেয়ে রাগ করেছে তার সাথে। শরীর ভালো আছে মা? নিয়াজ সাহেব বললেন। জি বাবা। কিছু লাগবে আপনার? এনে দেব? না বাবা। এর মধ্যে আয়েশা বেগম আলিশার দিকে এক গ্লাস দুধ এগিয়ে দিল, আর সাথে ডিম পোস আর বেশি কিছু কিছু দেয়নি, কারণ আলিশা এখন সকালে তেমন কিছুই খেতে পারে না, যা খায় সব বমি করে ফেলে। দুধ দেখে আলিশা মুখ কুঁচকালো। আমি মানা করছি না দুধ দিতে? আমি এটার স্মেল একদম নিতে পারি না মাম্মা। তোমার জন্য দেইনি, বাবুর জন্য দিয়েছি। শুনুনি ডাক্তার কি বলেছে? তোমার শরীরে রক্ত কম, তাই বেশি বেশি খেতে হবে। আলিশা মা, খেয়ে নাও। 2 ডোক খেয়ে সে আর খেলো না, আর ডিমের দিকে তো ফিরেও তাকালো না, উঠে চলে গেল। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। কিছু খায় না, যা খায় সব বের করে ফেলে। এইভাবে হলে কেমনে চলবে? বেশি চিন্তা করবে না ছোট বৌমা, এই সময় এমন হয়, দেখবা কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। আর তোমরা ওকে জিজ্ঞেস করে খাবার বানাবে, ওর যা ইচ্ছা করে তাই এনে দিবে। আমরা তাহলে উঠছি বলে অফিসের উদ্দেশ্যে রওনা হলেন নিয়াজ আর রিজাজ সাহেব। আরহাম নাস্তা শেষ করে গেল রুমে, গিয়ে দেখে কোথাও আলিশা নেই। সে জানে আলিশা কোথায় আছে, তাই ওখানে গেল। আলিশা নিজের রুমে বিয়ের আগে যেখানে থাকতো শুয়ে শুয়ে দিহানের সাথে চ্যাট করছিল। হঠাৎ একটা হাত পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। আলিশা জানে এটাকে। ছাড়ো। রাগ করেছিস? না। আমি কেন তোমার উপর রাগ করব? আমি কেন রাগ করব তোমার সাথে? জানি করেছিস, কিন্তু তোর রাগে আমার কিছু যায় আসে না বলেই আলিশার ঘাড়ে কিস করলো। দূরে সরো, কি বাজে স্মেল তোমার গায়ে বলেই আলিশা নিজেকে ছাড়িয়ে উঠে বসলো। আরহাম অবাক হয়ে পড়ল। এক থাপ্পড় দিব ধরে। একটু আগে শাওয়ার নিয়েছি, এত এক্সপেন্সিভ পারফিউম দিয়েছে, আর তুই বলছিস বাজে স্মেল? হ্যাঁ, এই পারফিউমটা আর দিবে না, এটার স্মেল ফেলেই বমি আসে। এটা তোর প্রিয় ছিল না লিসা? আমার প্রিয়, কিন্তু বেবির এই পারফিউমটা পছন্দ না, তাই ও বলেছে মাম্মাম তুমি পাপাকে বলবে এটা আর না দিতে। বেবি কথা বলতে পারে? না, পারে না, তবে আমি বুঝতে পারি ও কী চায়। বলে আলিশা উঠে গেল আর বলল, তুমি কেন এসেছো আমার রুমে? তোমার না মিটিং আছে? যাও তাহলে। এখানে এসে সময় নষ্ট করছো কেন? যাচ্ছি। সত্যি যাবে? আমাকে নিবে না? জেদ করিস না জান, ওখানে অনেক মিডিয়ার লোকজন থাকবে, তোকে আমার সাথে দেখলে নানান প্রশ্ন করবে। ঠিক আছে, যা তুই। আমি একা একাই যাব, তোর দরকার হবে না। তোকে ছাড়াও যেতে পারি আমি, তোকে তো খালি ভদ্রতার খাতিরে বলেছিলাম। থাপড়ে গাল ফাটিয়ে দিব। আর একবার তুই বলেছিস তো, 100 বার বলবো। কি করবি তুই? আমি বললে নিস না কোথাও, কিন্তু তোর নিদি বললে ঠিকই নিতি। এখানে নিধি কই থেকে আসলো? আর ওকেও বা কেন নিতাম আমি? আর কি করব বলছিস? এখন মোবাইল নিয়ে ফেলবো তোর, আর ছোট মাকে বলবো তুই সারাদিন মোবাইল দেখে চোখ নষ্ট করছিস, তোকে যাতে মোবাইল আর না দেয়। তোকে আমি ছাড়বো না বলে আরহামের চুল টেনে ধরল। লিসা ছাড় বলছি, না হলে একটা মাইরও মাটিতে পড়বে না। শেষে আরহাম ও আলিশার চুল টেনে ধরল। দুজন মারামারিতে কখন যে বেডে গিয়ে পড়লো তা কেউ জানে না। ওদের চিল্লানো তা আয়েশা এসে তাড়াতাড়ি ওদের ছাড়ালেন আর বললেন, আলিশা কি শুরু করেছ তুমি? এসব 2 দিন পর বাচ্চার মা হবে, আর এখনও বাচ্চামি করছো? আরহাম, তোকে কতবার বলেছি পুতুল। শাইনা আলিশাকে আদর করে পুতুল ডাকে। পুতুলের সাথে মারামারি করবি না। এখন দায়িত্ব নেওয়া শিখতে হবে। তোমাদের কিছুদিন পর বাবা মা হতে হবে। আর একটু আগে কি করেছিলে? এসবের মধ্যে যদি ওর পেটে আঘাত লাগতো তখন কি হতো ভাবতে পারছো?
সরি মা, আর হবে না। তবে শুরুটা ওই ছাগল করেছিল। কাকে ছাগল বললি তুই? তুই নিজে একটা গরু, তাই তোর কাছে আমাকে ছাগল মনে হয়। আলিশা ধমকে উঠল আয়েশা। দেখেছো ছোটো মা, বড়দের সাথে কিভাবে বেয়াদবি করছে। বাবা তুমি যাও, তোমার না মিটিং আছে। এই বেয়াদব মেয়েকে আমি বকে দেব। তুমি মাথা গরম করো না। আরহাম আলিশার দিকে রাগি চোখে তাকিয়ে চলে গেল। ও যেতেই আলিশা কেঁদে উঠল। চুলে ব্যথা পেয়েছে সে এটা বলে বড় মার মুখে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। আজ বাড়ি আসুক এই ছেলে, আমি তার বাবাকে বলে তার খবর করে দেব। এটা শুনেই আলিশা মুখ তুলে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। এখন বল কি খাবি? ব্রেকফাস্টে কিছু খেলি না। কিছুই খাবো না এখন, ভালো লাগছে না। আয়েশা অনেক আগেই রুম থেকে বিদায় নিয়েছেন, কারণ তিনি জানেন তিনি থাকলে আলিশার কান্না থামবে না, কারণ তিনি আরহামের সাইড নিয়েছেন। মিটিং শেষ করতে করতেই বিকাল হয়ে গেল আরহামের, তাই সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইল, কারণ সকালে আলিশার সাথে ঝগড়া করে এসেছে আর মেরেছ, তাই তার মন কেমন যেন করছে। বেশি কিছু তো চায়নি, মেয়েটা খালি একটু বের হতে চেয়েছিল, কিন্তু আরহামও নিরুপায় ছিল। এত মিডিয়ার সামনে আলিশাকে এনে আসন্ন বিপদ ডেকে আনার মানে হয় না। তাই ভাবলো বাড়ি গিয়ে আলিশাকে নিয়ে বের হবে। এই ভেবে বাড়ি গিয়ে দেখলো আলিশা নেই, সেই নাকি ঘুরতে বের হয়েছে নোমানের সাথে। এটা শুনে আরহামের রাগ যেন আকাশ ছিল। আরহাম বাড়ি পৌঁছে সবার আগে নিজের রুমে গিয়ে আলিশাকে খুঁজে, কিন্তু না, আলিশা কোথাও নেই। তারপর ভাবলো হয়তো সকালের বিষয় নিয়ে এখনই রেগে আছে, তাই হয়তো এখনই নিজের রুমে আছে। তাই আলিশার রুমে গেল, কিন্তু না, সেখানেও আলিশা নেই। দেখে এবার একটু খটকা লাগলো আরহামের, তাই সে নিজের মায়ের রুমে গিয়ে নক করলো। এই টাইমে সবাই দুপুরে ভাত ঘুম দেয়, তাই সে জানে এই সময় আলিশা অন্য কারোর রুমে থাকবে না। তাও সে কোথায় তা জানার জন্য মার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরে শাইনা বেগম এসে দরজা খুললেন। আরহামকে দেখে উনি বেশ অবাকই হলেন, কারণ এই ছেলে আজকাল রাত 9টার আগে বাসায় ফেরে না। তুমি এই সময় এখানে? হ্যাঁ, আজ কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম চলে আসি। ভালো, তবে আজ এদিকে আসার খেয়াল কিভাবে হলো? আপনাকে তো ইনভাইটেশন ছাড়া মা বাবার রুমে আনা যায় না। মানে ওই আলিশা কোথায়? আলিশাকে দিয়ে তোমার কাজ কি? সকালে কত কাঁদালে মেয়েটাকে, এমন কি মেরেছ ওই নিয়ে মেয়েটা সারাদিন কিছু মুখে তোলেনি। মা তখন তাড়া ছিল, এর মধ্যে আলিশার অযৌক্তিক আবদার শুনে মেজাজ গরম হয়ে গিয়েছিল। তাই বলে মারবে? আর হবে না। এবার বলো লিসা কই? ওকে নিয়ে বাইরে যাব, পুতুল ঘরে নেই, তাই ওকে নিয়ে আর বের হতে হবে না। ঘরে নেই মানে? কোথায় গিয়েছে এই অবস্থায়? ঘুরতে গিয়েছে জানি, তবে কোথায় গিয়েছে বলে যায়নি, আসলে শুনিনি। মা এই সময় ওকে একা ছেড়েছো কেন? জানো না ও কতটা কেয়ারলেস? বাবা, তাই বুঝি? তুমি অনেক দায়িত্ববান, নিজে তো একটা কাজও ঠিক মতো করো না, খালি পারো পুতুলের সাথে ঝগড়া করতে। আর আমরা ওকে একা ছাড়িনি, ও নোমানের সাথে গিয়েছে। শুনেই আরহামের রাগ যেন আকাশ ছিল। নোমানের সাথে গিয়েছে মানে? ওর সাথে তার পরিবার কিভাবে আলিশাকে ছাড়লো, যেখানে আরহাম একদমই পছন্দ করে না নোমানকে। ওর সাথে আমার লিসাকে কেন ছাড়লে তোমরা? আমাকে জিজ্ঞেস করেছিলে? রেগে বলল আরহাম। না ছেড়ে কী করবো? মেয়েটা সকাল থেকে মন খারাপ করেছিল আর না কিছু খেয়েছে সারাদিন। এই অবস্থায় না খেয়ে থাকলে বাচ্চার উপর কতটা প্রভাব পড়বে জানো তুমি? তাই বিকেলে নোমানকে কল করেছিলাম, সে এসে আলিশাকে নিয়ে বাইরে গেছে। আর আমার একটি শব্দও করলো না, রেগে মেগে চলে গেল নিজের রুমে। অপেক্ষা করলো আলিশার আসার। আজকে এই মেয়ের সব যে ছাড়াবে সে। সাহস কত এই মেয়ে, সে সাথে নেয়নি বলে নোমানের সাথে বাইরে যাবে। আজকে খালি আসুক। নোমান হলো ইজান খানের ছোটবেলার বন্ধুর ছেলে। নোমানের বাবা জামাল আহমেদের পরিবারের সাথে খানবাড়ির সম্পর্ক অনেক বছর পুরনো। তারা এক পরিবারের মতো একে অপরের বিপদে আপদে পাশে থাকে। তাই আরহাম আলিশার বিয়ের ব্যাপারটা এখনও খানদের কোনো রিলেটিভ না জানলে আহমেদ বাড়ির সবাই জানে, এবং তারাও এই বিষয়টি গোপন রাখতে সহযোগিতা করে। আরহাম আর নোমান সমবয়সী হলেও তাদের মধ্যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, যার কারণ আরহাম নিজেই। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।